শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। এদের এই সময়টা সকলের খুব ভালো কাটছে, আরও ভালো কাটুক এইটাই আশা করছি। এবং আজকে একজন প্রিয় মানুষ আমাদের সঙ্গে আছেন, সেটা তো অবশ্যই রুম্মান জানাবে। তবে আমরা আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য, এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক, ঈদ মোবারক। নিশ্চয়ই ঈদ খুব ভালো কাটছে আপনাদের। লাবণ্য, ঈদ মোবারক। কি ব্যাপার? ঈদ মোবারক। তোমার চোখে কেমন যেন আজকে অন্যরকম আলো দেখছি। স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো, আমি এসেছি। কি ব্যাপার? ওয়েট এক মিনিট, মানে তুমি কি আমাকে বলছো নাকি আজকে সত্যি স্টুডিওতে স্বর্গ থেকে কেউ নেমে এসেছে? আমাকে তুমি ভালোবেসেছো, তোমাকে আমি ভালোবেসেছি। ওয়াও, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। দারুণ লাবণ্য, দারুণ। অন্যদিন আমি অনুরোধ করে তোমাকে, আজকে তুমি গাইলে। বাহ 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 বাহ, ধন্যবাদ। আমি একটু আগে থেকেই তোমাকে গিফটটা দিয়ে দিলাম। বাহ। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন লাবণ্যর এই গান করবার পেছনে একটি কারণ তো অবশ্যই রয়েছে। আসলে কখনো কখনো ঈদের দিনগুলো শুধু নতুন পোশাক বা সেমাইয়ের ঘ্রাণে বিশেষ হয়ে ওঠে না, বিশেষ হয়ে ওঠে একটি মুখের জন্য, একটি স্মৃতির জন্য, একটি নামের জন্য। আজকের বিশেষ ঈদ রাঙা সকালে তেমনই একজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একসময় ম্যাগাজিনের কাভারে বা বিজ্ঞাপন চিত্রে যাকে দেখলে থমকে যেত 90-এর প্রজন্ম, তার নাম কানিজ রাবেয়া রথী। চলচ্চিত্রে যিনি চাঁদনি হয়ে লাখো দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। হ্যাঁ দর্শক, আজ আমরা তার সঙ্গে পুরো ঘন্টা জুড়ে গল্প করব। চলুন শুরুতে তাকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাদের কেমন আছেন? দুজনকেই। অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এই যে রুনা লায়লা এবং প্রয়াত এন্ড্রে কিশোরের গাওয়া, প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের লেখা, সুর করা সঙ্গীতে আপনার প্রথম ছবির হিট গানটি লাবণ্য করলো, কত অনেক মার্কস সুন্দর দেবেন? হয়েছে, অনেক সুন্দর। এবং আমরা সেই সময়টায় ফিরে গেছি একদম, তাই না? একদম। আমরা কিন্তু প্রায় মেকআপ রুমে গানটা গুনগুন করে গাই। একেবারে তাই। আমরা দুজনেই একটু একসাথে এই গানটা গাই, এত হ্যাঁ, প্রিয় এটা আমাদের এই আমারও খুব গানটি। প্রিয় আসলে। তো আজকে অনেকেই টিভি সেটের সামনে আপনাকে দেখে কিন্তু চমকে যাবে। প্রায় এত বছর পর আপনি দর্শকের মাঝে ফিরে এসেছেন, আপনার কেমন লাগছে আসলে? আমি কি বলবো, অনেক বছর পর আসলে ক্যামেরার সামনে একটু অস্বস্তি লাগছিল, তবে রুম্মানকে চিনি দেখে মানে ফ্রি হয়ে গেলাম। বাহ। তবে আমার কিন্তু সেই দিনটির কথা মনে আছে, 32 বছর 5 মাস আগে আপনার সিনেমা আমি দেখেছিলাম, অবুঝ দুটি মন, আপনার শেষ সিনেমা, যেটি 1 অক্টোবর 1993 মুক্তি পেয়েছিল। আমি জোনাকি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম আর কি। তো সেই সিনেমার গানগুলো যে এখনো এত জনপ্রিয়, সেই সিনেমাটি নিয়ে এখনো কথা হয়, এবং 1 অক্টোবর প্রায় আমি ফেসবুকে দেখি অনেকে অ্যানিভার্সারি উদযাপন করছে এই সিনেমাটি। হ্যাঁ, আমি একমাত্র তোমার কাছ থেকেই মানে ও বলার পরে, উইশ করার পরে আমি মনে চলে আসে যে আল্লাহ, এত বছর হয়ে গেল। এবং রুম্মানের এটা খুব চমৎকার ভাবে সবকিছু ওর ডেট সব মনে থাকে। আসলে যেটা আমাদের ইতিহাসের অংশ, কিংবা যে কাজগুলো আমাদের এত বিনোদন দিয়েছে, সেগুলো তো মনে রাখতেই হয়। তো এই বিষয়টা আপনার কেমন লাগে যে এখনো আপনাদের সিনেমাটা এত প্রাসঙ্গিক? এই বিষয়ে আপনার অনুভূতি কি? হ্যাঁ, আমি অনেক অবাক হয়ে যাই এখনো, মানে সবাই আমাকে দেখলে জিজ্ঞেস করে যে অবুঝ দুটি মনের নায়িকা না আপনি? তো আমি খুব অবাক হই যে এত দিনেও আমাকে মনে রেখেছে সবাই। সত্যি তাই। এবং এই গল্প তো আমরা করবই, আরো অনেক কিছু আজকে জানবার তো ইচ্ছে আছে, অনেকটা সময় আমরা একসাথে আড্ডা দিব। কিন্তু ঈদের সময়টা যেহেতু আছি, ঈদের সময়টা নিয়ে একটু কথা বলতে চাই। কেমন চললো বা কেমন গেল ঈদের সময়টা, কি কি রান্না করলেন, পরিবারের সাথে কেমন সময় কাটলো, সব মিলিয়ে আমাদের আবার জানবো। একটু খাবার দাবার করতে বেশি আগ্রহ। একদমই। এটা আমারও, খাবার দাবারের প্রতি আমি একটু ফুড লাভার। আমরাও দুজনও। হ্যাঁ, আবার আমি রান্না করতেও খুব পছন্দ করি। আর ঈদ আসলে তো কথাই নাই। এবার ঈদে কি রান্না করা হলো? আমার মেইন তো ঈদে লাচ্ছা সেমাই থাকবেই। স্পেশাল থাকবেই। তারপর আমার হাতে সবাই বাসায় পছন্দ করে রোস্ট, পোলাও, তারপরে ডেজার্ট আছে অনেক রকমের। মানে সবাই খুব আগ্রহ করে বসে থাকে কখন আসবে আমার বাসায় আর খাবে। বাহ। তো ঈদের সময় আমরা ডায়েট করি না, তো
মেনুগুলো যেহেতু জেনে নিলাম, চলে আসবো কিন্তু। অবশ্যই আমন্ত্রণ থাকলো। যাই হোক, তো আপনি 32 বছর আগে সিনেমা ছেড়েছিলেন, তবে আমি ফেসবুকে দেখেছি আপনি বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা আপনি হলে গিয়ে দেখেন এবং খুব দলবল নিয়ে খুব আনন্দ করে দেখেন। এখনকার কাদের সিনেমা আপনার ভালো লাগে? এখনকার গত 2 বছর ধরে আমি মানে প্রতি ঈদেই সিনেমাগুলো দেখি, যে কয়টা আসে। রিভিউ আগে দেখে নেই কেমন, বিশেষ করে তোমার থেকে আমি রিভিউগুলো পাই ফেসবুকে, তারপরে ওগুলো আবার পড়ে তখন মানে আগ্রহ লাগে যে দেখে আসি। বাহ, তো কাদের সিনেমা ভালো লাগে এখনকার? তো রায়হান রাফি পরিচালক, তারপরে আর কার কার অভিনয় শিল্পীদের মধ্যে? অভিনয় শিল্পীদের মধ্যে সাকিব খান তো দেখছি, তারপর আর আরেকজন আছে যে রাজ, শরীফুল শরীফুল রাজ। হ্যাঁ, এখন মনে হয় মোটামুটি আমাদের সবারই সিনেমা দেখতে, একটা সময় তো অবশ্যই আমরা সবাই সিনেমা দেখতে হ্যাঁ। পছন্দ করতাম, মাঝখানে একটা বিরতি হলো, আমরা এখন সবাই আবার আবার দলবদ্ধ হয়ে হলমুখী হলমুখী হয়েছে, হয়ে হ্যাঁ। আমরা সিনেমা দেখছি। ম্যাম, মূলত আমরা আসলে রাঙা সকালে যখন আমরা একজন সফল ব্যক্তিকে পাই, তার ছোটবেলাটা নিয়ে একটু জানতে চাই। তা আপনার ছোটবেলাটা নিয়ে একটু আজকে একটু জানবো। আপনার সেই করাচিতে জন্ম, করাচিতে কেন? আমার আব্বা আসলে পিআইএ ইন্টারন্যাশনালে চাকরি করতেন, আচ্ছা। চিফ পার্সার হিসাবে। তো তখন থেকে আব্বা ওখানে 14 বছর ছিল পাকিস্তানে। আচ্ছা। ওখানে আমরা 3 বোন জন্ম হই। ও, তিনজনেরই জন্ম হ্যাঁ, করাচিতে? আমার বড় ভাই ঢাকায় জন্ম, তারপর 3 বোন আমরা করাচিতে জন্ম। ওখানে আমার জন্মের পরই ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসেন এবং মোহাম্মদপুরে আপনারা হ্যাঁ, তখন ওঠেন। মোহাম্মদপুরে। তো সেখানকার কোন স্মৃতিটা এখন মনে পড়ে সবচেয়ে বেশি? মোহাম্মদপুরে আমার স্কুল লাইফ, যেহেতু ওখানে স্কুলগুলো আমি খুব মিস করি। এখনো মোহাম্মদপুর গেলে আমি স্কুলে ওই পাশ দিয়ে গেলে মনে হয় আমার কোন স্মৃতিগুলো। এলাকায় থাকতেন? সলিমুল্লাহ রোড, আচ্ছা। তাজমহল রোড। আর ছোটবেলার ঈদের কথা যদি একটু জানতে চাই, ঈদ তো অনেক স্পেশাল ছিল হয়তো। হ্যাঁ, ঈদে তো এই যে সকালবেলা বের হয়ে যেতাম বেড়াতে, বিভিন্ন বান্ধবীর বাসা, আত্মীয় স্বজনের বাসা, সেই বিকালবেলা বাসায় ফিরতাম। তারপরে ঈদের অনুষ্ঠানগুলো দেখার জন্য বসে থাকতাম, ঈদের আনন্দ মেলা। আগে যেটা হতো যে অনুষ্ঠান সূচি পত্রিকায় আসতো, আমরা দাগিয়ে দাগিয়ে হ্যাঁ হ্যাঁ, রাখতাম। ঠিক। আর সালামি? সালামি তো করতে না? আছে, ব্যাগ নিয়ে একটা বের হতাম। একটা কমন আমাদের কিছু বিষয় থাকে যে ব্যাগে সালামে ভরা, কিংবা নতুন জামা কাপড় সবাইকে আগে না দেখানো, তাহলে ঈদ পুরনো হয়ে যাবে। বাহ। তো ছোটবেলায় আপনি সেখানকার কচিকাঁচা একাডেমিতে আপনার শিক্ষা জীবন স্কুল শুরু প্রথম, হয়েছিল, মনে পড়ে সেই সময়ের কথা? অত আমার মনে নেই, তখন আসলে ছোটবেলায়। অনেক ছোট, কত হ্যাঁ, বছর হতে পারে তখন? একদম মানে আমার ফার্স্ট স্কুলই ও, ওখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। বাহ। তখন থেকে আমি শুনেছি যে আপনি নাচ, গান, আবৃত্তি সবকিছুতে আপনি বেশ পারদর্শী ছিলেন। হ্যাঁ, মোটামুটি আমি না শিখলেও একাডেমিক কোনো ছিল না, তারপরেও আমি সবকিছুতে অংশগ্রহণ করতাম। বাহ। মানে আমার আম্মা সবসময় আমাকে আগ্রহ বলতো যে করো। আচ্ছা। আচ্ছা। আপনি তো গল্পের বই পড়তেও বেশ হ্যাঁ, পছন্দ অনেক করতেন। গল্প পড়তাম, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু। সেই ছোটবেলায়? হ্যাঁ, বাহ। এই তো। আর কাদের বই পড়া হতো? আমার আম্মাও আসলে কবিতা লিখতো। আমার আম্মার মতো আসলে আমরা হতে পারি নাই। আম্মা এত কিছুতে ছিল। আমার আম্মা গান, কবিতা, মানে ড্রাইভিং, ওই সময়কার মানে গিটার বাজাতো। বাহ। তো আমরা ওরকম ভাবে এখনো মনে হয় যে কিছুই পারি না। সেটা হয়তো আমরা জানি না, মা হয়তো বলতে পারবে যে আপনারা তাদের থেকে এগিয়ে গেছেন, কারণ আপনি বিশেষ করে এখন অনেক কিছু হয়েছেন। কি হয়েছেন আমরা একটু দর্শকদের জানাই, তারপর আপনাকে আবার আবিষ্কার করব। জীবনের গল্প সবসময় সরল রেখায় চলে না। কানিজ, রাবেয়া, রথির জীবনটাও অনেকটা তেমনই। 1986 সালে মডেলিং এর মাধ্যমে তার যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে ফটোম্যাক্স কালার ল্যাবের হয়ে প্রথম ফটোশুটে অংশ নেন। এরপর ফুজি, দ্য ক্যালেন্ডার এবং কোহিনূর সহ বিভিন্ন ম্যাগাজিনে কভার মডেল হিসেবে তিনি কাজ করে পরিচিতি পেয়েছিলেন। এই সময় তিনি হানিফ সংকেতের একাধিক ম্যাগাজিন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন এবং নিয়মিত টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত হন। 1988 সালে প্রয়াত সুভাষ দত্ত পরিচালিত আগমন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়েছিল।
1989 সালে আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে নতুন করে তারকা খ্যাতি পেয়েছিলেন। 1993 সালের 1 অক্টোবর মুক্তি পাওয়া মোহাম্মদ হোসেন পরিচালিত অবুঝ দুটি মন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে চাঁদনী নামে দেশব্যাপী তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। পারিবারিক কারণে 1993 সালের পর চলচ্চিত্র থেকে তিনি সরে দাঁড়িয়েছিলেন, যদিও তখন তার হাতে 5টি সিনেমার প্রস্তাব ছিল। আলো থেকে নিজেকে সরিয়ে নেওয়া সহজ নয়, কিন্তু তিনি তখন বেছে নিয়েছিলেন সংসার, মা হিসেবে দায়িত্ব আর ব্যক্তিগত জীবনের অগ্রাধিকার। দীর্ঘ বিরতির পর 2011 সালে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত চাঁদের নিজের কোনো আলো নেই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফেরেন এবং পরবর্তী সময়ে তাহের শিপনের অদ্ভুতুরে, রেদন রনির রিসাইকেল বিন, চান্দা মাহজাবিনের আয়নাঘর নাটক সহ বেশ কয়েকটি টিভিসিতে তিনি প্রমাণ করেছেন প্রত্যাবর্তন মানেই নতুন আলো। করোনাকালে উদ্যোক্তা জীবন শুরু করেন অনলাইন ভিত্তিক খাবারের ব্যবসা রথিস ক্লাউড কিচেন এবং অনলাইন ভিত্তিক বুটিক শপ পাতা ঢাকা প্রতিষ্ঠা করেন। বুটিক শপ পাতা ঢাকার বেশিরভাগ শাড়ির ডিজাইনার কিন্তু কানিজ রাবেয়া রথি নিজে, যা প্রমাণ করে শুধু অভিনয় বা মডেলিংয়ে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৃজনশীলতার সাক্ষ্য রাখতে পারেন তিনি। চলুন তার সময়, ত্যাগ, প্রত্যাবর্তন আর নতুন করে স্বপ্ন দেখার গল্পগুলো আবারও শুনি। ঠিক বলেছি? তথ্যগুলো ঠিক আছে? বাহ, ঠিক আছে চমৎকার। একদম। কিন্তু আমি শুনেছি যে আপনি ছোটবেলায় আপনার বাবা মা চেয়েছিলেন আপনি ডাক্তার হন, কথা কি সত্যি? হ্যাঁ, এটা সবসময় বলতো যে ফ্যামিলি থেকে একজন ডাক্তার হলে খুবই ভালো হতো, তুমি ডাক্তার হওয়ার চেষ্টা করো। তো আমার আর ওটা হয়ে ওঠেনি। পড়াশোনা কেমন ছিলেন? পড়াশোনা মোটামুটি। আচ্ছা, স্কুল জীবনটা নিয়ে একটু জানতে চাই। স্কুল জীবনটা কেমন কেটেছিল ছোটবেলায়? স্কুলটা খুবই ভালো লাগছে আমার, মানে সবসময় সাংস্কৃতিক দিকটা আমি সবসময় স্কুলের পড়াশোনার সাথে সাথে এগুলো চালাতাম সবসময়, নাচ গান, যত ফাংশন হতো উপস্থাপনাও করেছি আমি। এটার জন্য টিচাররা একটু বেশি প্রায়োরিটি দিত না? এই জন্য, এবং মানে আমি সবসময় এত পুরস্কার পেতাম, সব অস্থির হয়ে যেত যে একটার পর একটা কিভাবে ফার্স্ট হচ্ছে। একটু বাবা মাকে নিয়ে একটু বিস্তারিত শুনি। বাবার কথা বলছিলেন, আমি শুনেছি যে তিনি বিমানের সদস্য ছিলেন। তো আপনার সাথে তার কেমিস্ট্রিটা কেমন? ভয় পেতেন বেশি নাকি তার স্নেহটাই সবচেয়ে বেশি? আসলে আব্বা মানে ফ্লাইট সার্ভিসে ছিল, ফ্লাইটে সবসময় দেশের বাইরে বাইরে থাকতো চাকরির জন্য, তো আমরা অতটা আব্বুকে পেতাম না। আচ্ছা, মানে আম্মার সাথে বেশি সময়টা কাটতে পারছি। আর আব্বা যতটুকু টাইম থাকতো আমাদের পড়তে বসাতো সব সময়, তারপরে মানে নামাজ পড়ো, এই করো, মানে একটা নিয়ম শৃঙ্খলার ভোরবেলা মধ্যে। উঠা, এগুলো আব্বু সব সময় আমাদেরকে ইন্সপায়ার করতো। আপনার মায়ের সাথে কিন্তু লাবণ্যর মিল আছে, মানে মা রেডিওতে গান করতেন, লাবণ্য গান করে। এবং তিনি আমার সেই আম্মা, সময় হ্যাঁ, পাকিস্তানের রেডিও রেডিওতে গান। টিভির একটা সিঙ্গার ছিল। আমার সিডিও আছে গানের। বাহ। বাহ আমরা প্রায় শুনি। বাহ, কোন ভাষায়? উর্দু ভাষায়? উর্দু, বাংলা, গজল, সব ধরনেরই। তা আপনারা কেউ সঙ্গীত শিল্পী হলেন না? আমরা হইনি, হতে পারিনি। মা কি চেয়েছিলেন? আম্মা চেয়েছিল আমি মানে গান করি একটু, আচ্ছা আমার আর হয়ে ওঠেনি। আচ্ছা, কখনো ইচ্ছে করেনি গান শিখবেন বা সঙ্গীতের সাথে থাকবেন? না করলেও আসলে সারাক্ষণ এত গান শুনি, ওইটা পোষায় দিই যে গান, মিউজিক গুলো মানে আমার খুবই প্রিয়, আমি খুবই মিউজিক লাভার। আচ্ছা, তো আপনি 3 বোন 1 ভাই আপনারা, এবং আপনার অবস্থান সবার ছোট। সবার ছোট, মানে অনেক আদরের। সেটা আপনার আদরের, কণ্ঠস্বর আসলে। শুনে এখনো মনে হচ্ছে যে একটা আদুরে, একটা আহ্লাদে একটা ভাব রয়েছে আপনার ভিতরে। তো ভাই বোনরা মিলে নিশ্চয়ই ব্যাডমিন্টন খেলা হতো ছোটবেলায়? অনেক খেলেছি, হ্যাঁ, আমি অনেক ব্যাডমিন্টন খেলতাম। ছোটবেলায় একটু কিছু গল্প শুনি নাই যে ভাই বোনদের একসাথে থাকা, খেলাধুলা করা থাকে না, ছোটবেলার অনেক হ্যাঁ। স্মৃতি আসলে। এই মুহূর্তে বসে যদি কোনো গল্প মনে পড়ে সেটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার আমার এটা মনে আছে, আমরা কারেন্ট চলে গেলেই ছাদে গিয়ে সবাই গান করা শুরু করতাম, আন্তাক্ষরীর মতো, যে ও গাও, গানের কলি। আমার আব্বা বলতো তুমি গাও। আমার বড় বোনও গান করতো, আমার বড় বোনেরও গলা খুব সুন্দর গানের, বাট কেউ বাইরে গান করতো না, বাসায় আমরা সবসময় কোনো অকেশনালে মানে আমরা নিজেরা গান করি। আন্তাক্ষরীতে নিশ্চয়ই বাংলা সিনেমার গানগুলো বেশি হতো আর কি। বাংলা, হিন্দি, উর্দু, এবং সব ন উঠলে ধরনের। সবসময় নাই টেলিফোন নাই রে প্রিয় গানগুলো গাইতে হতো, তাই না? বাহ, খুবই কমন গান। একদম।
তো আপনার 1987 সালে আপনি মোহাম্মদপুরে থেকে উত্তরায় এসেছিলেন এবং তারপরে আপনি উত্তরা থেকে এসএসসি এইচএসসি দিয়েছেন আর কি। কোন স্কুল কলেজ? উত্তরা হাই স্কুল থেকে আমি এসএসসি দিই, তারপর পরে নেক্সটে এইচএসসি দিয়েছি লালমাটিয়া কলেজে। আচ্ছা। তারপরে উত্তর উইমেন্স কলেজ থেকে আপনি গ্রাজুয়েশন করেছেন। হ্যাঁ। ওকে। তো এই যে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, কোন লাইফটা সবচেয়ে বেশি মধুর ছিল? স্কুল লাইফ, স্কুল ফ্রেন্ডস, এখন পর্যন্ত স্কুল বন্ধুদেরকে আমরা প্রায় গেট টুগেদার করি, বাহ, সবার সাথে সবার খুব সুন্দর সম্পর্ক এখনো। বাহ, এটা খুব ভালো লাগার আসলে। হ্যাঁ। স্কুলের বন্ধুরা যদি সারা জীবন থেকে যেতে হ্যাঁ, পারে। এমনকি যারা বাইরে থাকে ওরাও এসে মানে সবসময় করে। গেট টুগেদার করে বাহ, একসাথে হওয়ার চেষ্টা করি। বাহ। আপনি কি সায়েন্সে ছিলেন নাকি আমি আর্টস? কমার্স ছিলাম। কমার্সে ছিলেন। তখন কি হতে চাইতেন আপনি? বড় হয়ে কি হবেন? অনেক সুন্দরী তো ছিলেন সেটা জানি, এবং যেটা বলছিলেন যে অনেক পুরস্কার পেতেন, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক ভালো ছিলেন, কিন্তু এমনি হয় না ক্যারিয়ার হিসেবে আপনি কি ভেবেছিলেন কি হবেন? ব্যাংকে চাকরি করার ইচ্ছা ছিল খুব। কেন? কেন? আমার ভাল লাগতো খুব যে পরিবারে তো কাউকে কেউ ছিল দেখে, না। হ্যাঁ। না কেউ ছিল না, বাট আমি ব্যাংকে যেতাম যখন তখন মনে হতো যে আমি ব্যাংকের। ব্যাংকার হই। ওদের কাছে কত টাকা এর জন্য। বাহ। কিন্তু সেই 1986 সালে মডেলিং, যেটা রুম্মান শুরুতে দর্শকদের বলছিল, সেই সময় মডেলিং করবেন বা এরকম কি কোনো পরিকল্পনা ছিল, বা হঠাৎ পরিকল্পনা করে? একদমই ছিল না আসলে। গল্পটা একটু সবকিছুই শুনি না। খুব হঠাৎ করে। কিভাবে? আমরা শুনি গল্পগুলো, আমরা শুনতেছি। হ্যাঁ, মডেলিং এর এটা একদমই খুবই মানে আমার কাছে এখন ভাবলে খুব মজা লাগে, কারণ এলিফ্যান্ট রোডে ফুজি কালার ছিল জি, জি। একটা বড়, ওখানে আমরা প্রায় আমরা খুবই ফটো তুলতাম। আমার ভাই সবসময় ক্যামেরা নিয়ে আমাদের ফটো তুলতো। আচ্ছা। 36 এই আর রিলের সংসদ ছবি আর কি। ভবনে, এই বোটানিক্যাল গার্ডেন, সব জায়গায়। জি। তো ওই ফটো প্রিন্ট করতে গিয়ে তখন ওই ফটো মানে যে ওখানকার ওনার, জি। উনি হঠাৎ করে প্রস্তাব দেয় যে আপনি কি মডেলিং করবেন, আমরা ক্যালেন্ডার করব, তো যদি ইচ্ছুক হয় তাহলে আমাদের সাথেই করেন। আচ্ছা। তখন আম্মা খুব অবাক হয়ে গেলাম যে মডেলিং এর অফার করতেছে এরকম। তো তারপরে আমি কেন বললাম আচ্ছা ঠিক আছে ক্যালেন্ডার করি। আচ্ছা। তো ফুজি কালারের আমি তখন ক্যালেন্ডার করলাম ফার্স্ট। তারপরে ফুজি কালারের সাথে পদ্মা প্রিন্টার্সের একটা মানে যোগসূত্র ছিল ওনার ভাই, তখন ওই কোহিনূর ক্যালেন্ডার আচ্ছা। করা শুরু করলাম। আচ্ছা। তো এরকম করে প্রতি বছরই আমার 2 পাতা করে ওই ক্যালেন্ডারে ছবি মানে আপনি থাকতো। ক্যালেন্ডার গার্ল হয়ে গেলেন। ক্যালেন্ডারেই বেশি কাজ করতাম তখন, মানে সময়ও কম লাগতো, একদিনে কাজ করে চলে আসতাম, জি। খুব মজা লাগতো। প্রথম যখন ক্যালেন্ডারে নিজের ছবি দেখলেন তখন কেমন লেগেছিল? আমি খুবই ভালো লাগতো, আমার মানে দেওয়ালে টাঙায় রাখতাম আমরা সবাই, এখনো আমি ওইগুলো বান্ধায় রাখছি ফ্রেম করে। সুন্দর। আপনার এই রথি নামটা কে রেখেছিল? আমার আম্মু। মানে কেন? মানে কি অর্থ? সারথি থেকে আসলে রথি, মানে যে চালক। বাহ, হ্যাঁ, বাহ। আপনি সংসার চালিয়েছেন, মানে আপনার ভাই বোন মা বাবাদের একদম দৌড়ের উপর রেখেছেন কখনো? আমি রেখেছি ওদেরকে। বাহ। আমরা মডেলিং এর কথা শুনছিলাম, ক্যালেন্ডার গার্লস হয়েছিলেন আপনি। পরবর্তীতে শ্রদ্ধেয় হানিফ সংকেতের সাথে পরিচয় কিভাবে? কারণ কিছুদিন আগে আপনি একটি ভিডিও আপলোড দিয়েছিলেন, দেখলাম যে আপনি হানিফ সংকেতের সাথে নাচছেন, মানে কি মজার একটি গান, মানে তার সাথে পরিচয় কিভাবে? পরিচয় আমি আসলে ওই যে মোহাম্মদপুরে ছিলাম যখন, তখন নবোদয় সংঘ বলে একটা মানে আমাদের ওখানে পাড়ার একটা ছিল। আচ্ছা। তো ওখানে ফাংশনে সব সময় আমি নাচ করতাম। আচ্ছা। তো ওখানে মনে হয় কেউ একজন দেখে ওনার কাছে ইনফর্ম করলো যে উনিও মনে হয় মেয়ে খুঁজছিল নাচের জন্য। আচ্ছা। তো তখন আমার সাথে, আমি স্কুলে তখন ক্লাস করছি, হঠাৎ করে এই স্কুলে চলে এসে মানে আমাকে সংকেত ডাকলো, আসছিল? হ্যাঁ সংকেত আচ্ছা। সহ, যে এরকম দেখতে আসছে নাচের জন্য। তারপরে আমি স্কুল ছুটি নিয়ে তার সাথে দেখা করি, তার ম্যানেজারের সাথে, আমার ভাইকে নিয়ে গেলাম। আচ্ছা। তারপরে এই তো নাচ দেখলো 2-3 জন মেয়ের, তখন আমাকে সিলেক্ট করলো, বলো যে এখন থেকে তুমি আমাদের গ্রুপে নাচবে। বাহ। তারপর বেশ তারপর? কয়েকটা অনুষ্ঠানে আপনি নাচ তারপর করেছেন। অনেক ঈদের প্রতিটা আনন্দ মেলা, রজনীগন্ধা তখন একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল। খুব জনপ্রিয় অনুষ্ঠান। হ্যাঁ,
তারপর যদি কিছু মনে না মনে না করেন করেন। আমি অনেক প্রোগ্রাম করেছি। শ্রদ্ধা বাহ। ফজলে লোহানী জি যেটা করতেন। হ্যাঁ। বা এমনিতে হানিফ সংকেতের সাথে বিশেষ কোনো স্মৃতি আছে বা মনে পড়ে? অনেক কাজ তো এছাড়া হয়েছে। আমরা হ্যাঁ এছাড়াও ঢাকার বাইরে অনেক প্রোগ্রাম করেছি, আচ্ছা, নোয়াখালী, চিটাগাং, মানে জেলা এই ভিত্তিক সব গুলো, সময়। হ্যাঁ হ্যাঁ। তো ওই গানটাও তো ওই বেশ সময় খুব আঞ্চলিক গান মজা ছিল। করতাম, সংকেত দা আমাদের সাথে অনেক মজা করতো। মানে তারও আরেকটা স্মৃতি মনে হয়, সে সিঙ্গারার সাথে কাঁচামরিচ দিয়ে এত কাঁচামরিচ খেত এক প্লেট নিয়ে। বিশ্বজিৎ দা ছিল, আচ্ছা, চিটাগাংয়ের ভাষায় দুজন কথা বলতো। তো খুব মজা, আমাদের সাথে খুবই মজা করতো। আপনার গ্রামের বাড়ি কোথায়? যশোর। আচ্ছা আচ্ছা, যশোরে মেয়েরা সুন্দর হয়। তাই নাকি? আচ্ছা, তো এই যে নাচ করতেন যে বিভিন্ন অনুষ্ঠানে, নাচ শিখেছিলেনটা কোথায়? নাচ শিখি নাই আমি, আমি আসলে নিজে দেখে দেখে টিভিতে বাহ, সিনেমার গান দেখে বা এরকম মিউজিক ভিডিও দেখে শিখতাম। বাহ। তো আপনার একটি সিনেমা, যেটা সবাই বলে যে অবুঝ দুটি মনের কথা, কিন্তু আরেকটি সিনেমা কিন্তু ছিল যেটি হ্যাঁ। অনেকেই হয়তো দেখে নাই কিংবা মনে নেই, মনে আমি নেই কিন্তু হয়তো। দেখেছিলাম। এবং সেই সিনেমাটা ছিল আমাদের প্রয়াত সুভাষ দত্ত পরিচালিত হ্যাঁ। আগমন। তো সুভাষ দত্ত যে ছবির ডিরেক্টর, তার ছবিতে সুযোগ পাওয়াটাই তো অনেক বড় বিষয়। এবং সেখানে ছিলেন নায়ক রাজ রাজ্জাক, ছিলেন সুচন্দা, ছিলেন ববিতা হ্যাঁ, অনেক বড় এবং বড় হানিফ artist। সংখ্যে। কিভাবে সম্ভব হয়েছিল এই চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার? এই যে এই সংকেতদার সাথে আমি নাচে যুক্ত ছিলাম দেখেই তখন দাদা মানে দত্তদা উনি নায়িকা খুঁজছিল। আচ্ছা, নায়িকা মানে সাইড নায়িকা, ববিতা ছিল আমাদের নায়িকা। তো তখন উনি মেয়ে খুঁজছিল, নতুন মুখ নিবে। তো তখন ওই সংকেতদা আমার ছবি দেখায় এবং আমাকে বাসায় এসে দুজন এত রিকোয়েস্ট করে আব্বা আম্মাকে। তো মানে মানে দত্তদার সংকেত। হ্যাঁ। জি। আচ্ছা, তো তারপর? সিনেমা একটু করান, ওই সুন্দরভাবে করব আমরা, এই সেই। আমার আব্বা আম্মা তো কিছুতেই বলে না, মুভির কথা তো আমরা চিন্তা করি নাই এখনো। তো যাই হোক, যেভাবে হোক দত্তদা আব্বা আম্মাকে রাজি করালো। তারপরেই এই যে শুরু করলাম। আপনার নায়ক ছিলেন ইমরান। ইমরান, হ্যাঁ। আচ্ছা। এবং সেই 2 ডিসেম্বর 1988 সালে আপনার আগমন হয়েছিল আগমন চলচ্চিত্রের মাধ্যমে। জি। ববিতা মুভিজের ছবি ছিল। ও, মানে ববিতা আপা প্রোডিউসার ছিলেন। হ্যাঁ, ওনার আচ্ছা। বাসায় শুটিং ছিল আমার, মানে সব শুটিং এ বেশিরভাগই ওনার বাসায়। আচ্ছা, উনি আমাদের মেকআপ করে দিত, সব কিছু করে দিত। আমার আমার ববিতা আপা মেকআপ করে হ্যাঁ দিতেন? হ্যাঁ, বাহ। ঠিকঠাক করে দিত কি শাড়ি পরবে। তো দত্তদাও আমাকে পুরা মেকআপ করে দিত, নেল পলিশ লাগানো থেকে শুরু করে সব করে দিত। এটা তো অনেক বড় একটি বাহ, অর্জন। হ্যাঁ, হ্যাঁ, আমার ছবিও আছে যে মেকআপ করে দিচ্ছে। কি চমৎকার স্মৃতি। তো এই যে সিনেমা আসার পরে আসলে কেমন লেগেছিল বা পরিবারের অনুভূতি কেমন ছিল? একদম পরিবেশটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে। মানে আমি যেরকম শুনছিলাম যে এরকম সেই রকম, কিন্তু ওনারা এত সুন্দর পরিবারের ফ্যামিলির মতন সবকিছু করতো যে মানে ভুলে গেছিলাম, মনে হতো বাসায় আমি কাজ করছি। বাহ। তবে আপনি যেটা বলছিলেন সেখানে মূল নায়িকা ছিলেন ববিতা, জি। এবং তার আগে তো আপনি বেশ কিছু টিভিসিও করেছিলেন। আমার একটি টিভিসির কথা মনে আছে, জানতামই না। এক্স্যাক্টলি, সবাই তখন এত চেতাতো আমাকে, হ্যাঁ। জানতাম না। রাগ হতেন বলেন এটা না, সেই শুনে? বিজ্ঞাপনের মতো করে একটু বলেন। শিমুরা মিউজিক সিস্টেমে গান শোনা এত আনন্দ, জানতাম না। বাহ। বাহ। তো তারপর তো আপনি রাতারাতি তারকা খ্যাতি পেয়ে গেলেন। খ্যাতির বিড়ম্বনার মুখেও নিশ্চয় পড়তেন রাস্তাঘাটে বের হলে। হ্যাঁ, মোটামুটি ভালোই চিনতো। তারপরে এই ডানো আমি অ্যাড করেছিলাম, আচ্ছা। ডানো, ক্লোজ আপ টুথপেস্ট, ডেটল, স্পাহানি চা, অনেক সবগুলোই। TVC হ্যাঁ, করেছিলেন। অনেক 10-12টা অ্যাড করেছি। কিন্তু আপনার তারকা খ্যাতি একদম তুঙ্গে চলে যায় যখন আপনি 1989 সালে আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতায় আপনি প্রথম রানার আপ হয়েছিলেন, এবং সেই সময় সেটা তো একটা অনেক বড় একটা বিষয় ছিল। হ্যাঁ। তো সেই সময় তারকা খ্যাতি নিয়ে শুনবো। তখন ওই যে ফটো পাঠালাম আনন্দ বিচিত্রার এই অ্যাড দেখে। ফটো পাঠানোর পরে তারপর ফোন আসলো যে তুমি এত জনের মধ্যে 15 জনের মধ্যে সিলেক্ট select হয়েছে, হয়েছো। হ্যাঁ। তারপরে আস্তে আস্তে মানে পরে জানতে পারলাম যে ফটো সুন্দরী হয়েছে। বাহ। প্রথম মনে হয় টিশা ছিল, নিপা নুসরাত আর ইয়াসমিন আমি। টিসা। হ্যাঁ। বাহ। আচ্ছা, তো সেই আমরা অবুঝ দুটি মন চলচ্চিত্র নিয়ে তো কথা বলেছি এবং এটা আমাদের ভীষণ প্রিয় চলচ্চিত্র। কারণ আমাদের মনটা খুব অবুঝ।
আমিও। একেবারে তাই। তো সেইখান থেকে আসলে এই ফটো সুন্দরী হওয়া বা আপনার এই মূলধারা সিনেমায় চলে আসা, সে গল্পটা একটু শুনতে চাই। আমি শুনেছি যে এইটাও বিজ্ঞাপন খুবই দেখে হঠাৎ করে আসলে আমার ভাই ছিল, বড় ভাই, উনি তখন সিনেমার জন্য অ্যাডভার্টাইজ দিচ্ছিল, দেওয়া হ্যাঁ, হয়েছিল, ইত্তেফাকে মোহাম্মদ মনে হোসেন হয়। পরিচালিত। জি তো তখন আমার ভাই, আমি তখন জানতাম না, আমাকে না জানিয়েই মোটামুটি ফটো পাঠায় দেয়। জানতেনই না জানতাম না। তারপর ফটো পাঠানোর পরে যখন আমি সিলেক্ট হলাম, ফোন করে জানালো যে উনি সিলেক্ট হচ্ছে। তারপরেই আমাকে ভাইয়া বলল যে তুমি তো মানে আমি তোমাকে না জানাই দিয়ে ছবি দিয়েছি, পাঠিয়ে হ্যাঁ। দিয়েছি, এখন তুমি ছবি করবা কিনা দেখো, চিন্তা করো। তো অবশ্য অলরেডি তখন আমি মানে আমার বিয়ে হয়ে গেছে। তো আমি হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে আমি এটা করব কিনা, পারমিশন নিলাম একটা। তো ওখান থেকেও মোটামুটি বললো যে হ্যাঁ করো, অসুবিধা নাই। আচ্ছা, আর সবসময় আমার আম্মা, ভাইয়া, কখন আমার শাশুড়িও যেত আমার শুটিংয়ে, আচ্ছা সবসময় একসাথে, মানে সাথে সাথে থাকতো। থাইল্যান্ডেও গিয়েছিলেন ওই যে- থাইল্যান্ডে গিয়েছিলাম, আমার আম্মা গেছিল আমার সাথে। আচ্ছা, থাইল্যান্ডে প্রায় 15 দিন শুটিং হয়েছিল। আচ্ছা। তো এই যে আপনার রথি নামটা বেশ পপুলার ছিল, আপনি ফটো সুন্দরী হয়েছিলেন, কিন্তু সেখান থেকে সিনেমা গিয়ে হয়ে গেল চাঁদনি। তখন কি মন খারাপ হয়েছিল? একটু মানে কেউ তো নাম চেঞ্জ করতে চায় না আসলে নিজের। তবে মোহাম্মদ হোসেন ভাই তখন বলল রথি নামটা আসলে বাজারে কেমন জানি মানে একটু নায়িকা নায়িকা commercial লাগে না, না। হ্যাঁ কমার্শিয়াল লাগে না। তো উনি পছন্দ করে আমাকে নাম দিল চাঁদনি। যাই হোক, আপনি হচ্ছেন আচ্ছা। একমাত্র ভাগ্যবতী যে রথি ছিলেন, তারপর চাঁদনি হয়েছেন, পরে আবার আবার রথি। রথিতে ফিরে আবার এসেছেন। রথিতে চলে আসছি। বাহ, বাহ। তো আমার অবুঝ দুটি মন সিনেমা নিয়ে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে, কারণ আমি তো হলে দেখেছিলাম এবং 1 অক্টোবর 1993 সালে মুক্তি পেয়েছিল এবং সেখানের প্রত্যেকটা গান হিট এবং থাইল্যান্ডে শুটিং হচ্ছে, দেশের বাইরে খুব মনোরম লোকেশনে। তো সেই সিনেমা যখন শুটিং করতে গেলেন, শুটিং এর কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে? এবং সেটি আমিন খানেরও প্রথম ছবি ছিল। হ্যাঁ, আমিন খানেরও প্রথম ছিল। প্রিমিয়ার শোটা ভালো মানে আমার মনে পড়ে যে আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আসছিল, আচ্ছা, উনি তারপর অনেকজনই আসছিল প্রিমিয়ার শোতে। আর শুটিংয়ে আমার মনে পড়ে আমি ব্যাংককে কোরাল আইল্যান্ডের আমাদের শুটিং ছিল, আচ্ছা। ওখানে আমি নাচের করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম পায়ে, আচ্ছা। ওহো। একদম নখ উঠে গেছিল আমার, ওখানে অনেক দিন থাকতে হয়। ওটা ওই অবস্থায় আমাকে অনেক মানে নাচের সব শুটিং করতে হয়েছিল। আচ্ছা, সিলেটেও আমাদের একটা শুটিং এর দৃশ্য ছিল। একটা গান ছিল না, আমি মাইকেল জ্যাকসন? হ্যাঁ, তুমি কি এখন শুনতে চাইবে নাকি ম্যামের কাছে? আমি সেই গানটা শুনতে চাইবো না, তবে যে লাবণ্য যে গানটা করলো, সিনেমার সবচেয়ে হিট গান, সেটা একটু 2 লাইন যদি আমাদের গেয়ে শোনান, আপনার মা লাবণ্যর খুশি মতো হবে। তার হবে না। না, 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 ওটা আমরা হবে আপনার না। কণ্ঠে আপনার মতো করেই শুনতে চাই। যেহেতু রুনা আপাও আপনার প্রিমিয়ার সাথে এসেছিল, তো হ্যাঁ। তাকে ট্রিবিউট করে আপনি একটা 2 লাইন। আচ্ছা ঠিক আছে। স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো, আমি এসেছি, আমাকে তুমি ভালোবেসেছো, তোমাকে আমি ভালোবেসেছি, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। কে Wow, বলে আপনি wow, ভালো ম্যাম, গান আপনার করেন না? অবশ্যই গান করা উচিত। আমি কিন্তু সত্যি প্রত্যাশা করিনি। আমি আমার ভীষণ ভাবে আসলে আপনি খুব সুন্দর গান করেন, আমার মনে হয় আপনার Thank এদিকে আসলে সময় দেওয়া উচিত এখন। না, আপনার নোটগুলো ঠিকঠাক লেগেছে। একদমই আমার মনে হয় তাই, চর্চা করলে একদমই। আপনি আরো অনেক ভালো করবেন। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যাই হোক। আমি একটু সম্মানের কথা জানতে চাইবো, কি তোমার বলো? তো এই যে খাবার দাবার, টাকা পয়সা, হ্যাঁ, এসব তো তুমি তো আসলে জানতে চাও, আমি জানি তুমি বলতে পারো না দেখে আমি তোমারটা বলছি। হ্যাঁ। তো একটু এই যে প্রথম সিনেমার সম্মানী, সেটা একটু জানবো, কত ছিল মনে আছে? হ্যাঁ মনে আছে, তখন ওই সময় আমি 1 লাখ টাকার মতো পেয়েছিলাম। 1 লাখ টাকা? হ্যাঁ। সেই সময়ের 1 লাখ টাকা। হ্যাঁ, আর থাইল্যান্ডে তো যত শুটিং হয়েছে সব কিছু মানে আমার ড্রেস আপ, আমার হেয়ার সব কিছু ওখান Production থেকে, থেকে। হ্যাঁ Production প্রোডাকশন থেকে। থেকে অনেক খরচ করেছিল।
এবং অ্যাডভার্টাইজ তো এত করেছিল যে কি বলবো, পেপার ম্যাগাজিন সব, আমার মনে আছে প্রতিটা ম্যাগাজিনে ইত্তেফাকে আমাদের পুরো ছবি এক ছিল। পাতা হ্যাঁ। জুড়ে সেটা ছিল আর কি। তো একটা অভিযোগও আছে আপনার ভক্তদের, কারণ চাঁদনি নামটা তো আসলে আমার মনে হয় মোহাম্মদ হোসেন নিয়েছিলেন তার 2 বছর আগে। চাঁদনি বলে একটা সিনেমা হিট হয়েছিল শাবনাজ নাইমের, এবং সেখান থেকে নতুনদের একটা জোয়ার শুরু হয়েছিল। এবং 93 সালে 25শে মার্চ মৌসুমী সালমান শাহর অভিষেক হয়েছিল, এবং আপনার সিনেমা মুক্তির ঠিক 2 সপ্তাহ পরে হ্যাঁ। শাবনূরের অভিষেক হয়েছিল চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে। তো একই বছর মৌসুমী, সালমান শাহ, শাবনূর এবং আপনার অভিষেক হয়েছিল। তারা তো একদম কালজয়ী সুপারস্টার হয়ে গিয়েছিলেন, আপনার যাত্রা সেখানে থেমে গিয়েছিল কেন? এটা আসলে হ্যাঁ, আমি অবুঝ দুটি মন যখন করছিলাম তখন পাশেই আবার কেয়ামত থেকে কেয়ামতের শুটিং হচ্ছিল। আচ্ছা তো সালমান শাহ কিন্তু আমাদের সেটে এসে বসে গল্প করতো আমাদের সাথে প্রায়, বাহ, খুব মজা করতাম আমরা। তো আমাকে একবার সালমান শাহ বলেছিল যে আমি তখন যেহেতু বলে দিয়েছি যে আর করব না, এটাই আমার লাস্ট ছবি। তো তখন সালমান শাহ খুব দুঃখিত হয়ে বলে কেন করবেন না, আমার সাথে ছবি করবেন না? আমার এখনো মনে হয় কথাটা। তো বলে তখন আমি বললাম যে না, আসলে পরিবার থেকে একটু, আমার ফ্যামিলি থেকে একটু আসতেছে। কিন্তু পরিবার থেকে তো শুরুতে আপনার প্রতি সমর্থন ছিল, আপনার শাশুড়িও সেটে যেতেন, তাহলে এখানে কি কোনো ঘটনা ঘটেছিল কিংবা কোনো ঘটনা ঘটে নাই আসলে। আর কেন জানি ইচ্ছা চাইনি, তো আমি ওটাকেই বেশি প্রাধান্য দিলাম যে ঠিক আছে, আগে আমার কাছে সংসারটাই তো আসল। তখন শুনেছি যে 5 সিনেমার আপনার প্রস্তাব ছিল। হ্যাঁ। তো কি কয়েকটা নাম শুনি। সিনেমার নাম তো তখন জানি না, তবে তখনই সোহানুর রহমান সোহান, তারপরে আরো আমি আসলে নাম মনে করতে পারছি না, অনেকজনই আমাকে অফার করেছিল, প্রস্তাব দিয়েছিল হ্যাঁ। সিনেমার। বাহ। তখন মনে হয়নি যে করলে আসলে হয়তো অনেকগুলো তখন হাতে আসতো ছবি। এখন কি sign আফসোস করলে। হয়? আফসোস হয় না আমার, বাট মনে হয় যে হ্যাঁ করলে হতো, আমার হয়তো ক্যারিয়ারটা এখন হয়তো ক্যারিয়ারটা অন্যরকম আরো হতো। মানে সবাই আরো বেশি অ্যাপ্রিশিয়েট করতো এগুলো। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি যখন সিনেমা সাইন করেন তার আগে হচ্ছে কি আপনার বিয়ে হয়ে যায়, এবং এখন আমরা সে নামটাই বলি। 1991 সালের 17 নভেম্বর আপনি বিয়ে করেছিলেন আমাদের দেশের একজন ব্যান্ড তারকা নগর বাউল জেমসকে, এবং পরবর্তীতে সেই সংসারটি আপনারা রান করতে পারেনি। তো সেই প্রসঙ্গে যাব না কেন রান করতে পারেন, আমি একটু পরিচয় সূত্রটা, মানে আপনি তো ছিলেন মডেলিং ওয়ার্ল্ড এবং তিনি ছিলেন ব্যান্ড জগতের মানুষ, পরিচয়টা হয়েছিল কিভাবে? ওই যে মিউজিক থেকেই আসলে, আমি যেহেতু মিউজিক শুনতাম, ওর গান, তখন ওর মনে হয় প্রথম অ্যালবাম ছিল অনন্যা, আচ্ছা জাস্ট সেকেন্ড অ্যালবাম এটা, তখন আমি খুব শুনতাম এই গান। আচ্ছা আচ্ছা, তো নিজেকে অনন্য মনে হতো। তারপরেই আমার ফটো সুন্দরীর সময় আমার সাথে একজন পার্টিসিপেট ছিল, ও হঠাৎ কথায় কথায় গল্প করতে করতে বললো যে আমার মামা হয় জেমস। আচ্ছা, আচ্ছা তখন আমি বললাম তাই, আমার খুব পছন্দ তার গলা। তো উনি বলে তোমার মডেলিংও তার খুব পছন্দ, তুমি ডানোতে যে অ্যাড কর, তখন আমার ডানো টিভিতে যাচ্ছিল, টিভিসিটা, তো বলে তুমি যে ওই যে দুধটা খেয়ে হাসি দাও একটা, ওইটা খুব প্রশংসা করে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো বলে যে তুমি কথা বলতে চাও, তো এই মানে ঠিক আছে তোমার ফোন নাম্বার দাও, আমি কথা বলাবো। আচ্ছা তো ওই একদিন ফোন করে আমার সাথে কথা বলালো, আমি তো খুবই খুশি, কথা বলে এই তো ভক্ত সেই মানে থেকে ওটা কথা বলা হ্যাঁ, শুরু। তারপরে কথা বলতে বলতে এই পরিচয়। প্রণয়টা কত বছর ছিল? 1 বছর। আচ্ছা, আর এমনি বিয়েতে পরিবার রাজি ছিল সে সময়? আমার পরিবার থেকে সহমত ছিল না কোনো, তারপরেও আমার জন্য করে, যেহেতু আমি খুব আদরের, আমার জিদ, আমার সবকিছুর জন্য আব্বা আম্মারা রাজি হয়েছিল। আচ্ছা, তো আপনাদের তো অনেক সুন্দর মেমোরি তো অবশ্যই আছে, দু একটি শেয়ার করতে যদি আপনি চান। মানে হয় না যে একজন মানুষের প্রত্যেকটা সম্পর্কেরই তো ভালো দিক যেমন থাকে, খারাপ দিক থাকে, আমরা একটু ভালো সময়গুলোর কথা একটু শুনি। আমি ওর কোনো কনসার্ট মিস করতাম না, 90 থেকে যত কনসার্ট হতো আমি দেখতে যেতাম, আমাকে যদি নাও নিত আমি চুরি করে যে টিকিট কেটে অডিয়েন্সের মধ্যে যেয়ে দেখতাম। আমি কখনো ব্যাক স্টেজে দেখতে পছন্দ সেটা কি করতাম না। ওয়াইফ হিসেবে?
ওয়াইফ হিসাবে না, আমি দর্শক হিসাবে, অডিয়েন্স মানে আপনি হিসাবে আগের আমি- মতো মানে গান যখন আপনাদের পছন্দ বিয়ে করতেন। হয়েছিল তখনও কি আপনি টিকিট কেটে হ্যাঁ, আমি টিকিট কেটে অডিয়েন্সদের সাথে বসে মানে গান গান দেখছি। শুনতেন। ও, কিন্তু তখন তো আপনি তারকা, দর্শকরা চিনতে পারতেন না আপনাকে? চিনতো, আবার এক্সট্রা আবার খাতির করতো, ভাবি আসছে, গুরুজি, গুরুনি। অনেকেই এখন পর্যন্ত দেখা হলেই বলে আসসালামু আলাইকুম গুরুনি। আচ্ছা আচ্ছা, বাহ। তারপর তো বিশেষ কোনো কনসার্টের কথা মনে পড়ে যে কনসার্টটা অনেক স্পেশাল ছিল আপনার জন্য? স্পেশাল না, একটা স্মৃতি মনে পড়ে, খুব হাসি লাগে এখন। তখন আমাদের নতুন বিয়ে হয়েছে, তো একদিনে বসে আমি তোমার সাথে কনসার্টে যাব, তো ও বলল যে না, এখানে যেও না, আচ্ছা। দরকার নাই যাওয়ার। তখন আমি খুব জিদ করলাম যে যাবা না, আমি যাব না কেন। তারপরে করলাম কি, হঠাৎ করে দুষ্টু একটা মাথায় আসলো, ওর গিটারের বক্স আমি লক করে চাবি নিয়ে রেখে দিলাম। তারপরে ও অনুষ্ঠানে গেল, গিয়ে আর গিটার খুলতে পারে না, বক্স। তারপরে আর কিছু বলে নাই, এসে কথা বলেনি অনেকদিন আমার সাথে। এটাও স্মৃতি খুব। বাহ, অনেক মজার মজার স্মৃতি তো অবশ্যই হ্যাঁ। থাকে মানুষের জীবনে। আসলে সেই স্মৃতিগুলোই ভুলবার নয় আসলে। এগুলো আমার কাছে এখনো মনে হয়। আবার অনেক সময় আছে প্র্যাকটিস করে যাচ্ছে আর মানে যাচ্ছে না বাসায়, মানুষ দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, বিকাল হয়ে যাচ্ছে, যাচ্ছে না। আমি করছি কি, ওই যে মেইন সুইচ অফ করে দিছি, যাতে কারেন্ট দিয়ে ওই যে গিটার না বাজাতে পারে। আল্লাহ, আপনার মধ্যে কি অনেক ছেলে মানুষই ভাবছিল না তখন যে- মনে হয় একটু অনেক বেশ ছেলে দুষ্ট মানুষই ছিলেন। ছিলাম, এই বয়স জন্য কম এখন ছিল যেহেতু। হ্যাঁ, বয়স কম ছিল, ম্যাট্রিক দিয়ে বিয়ে হয়ে গেছিল আমার। আচ্ছা আচ্ছা। এই কারণে সেই দুষ্টুমিগুলো রয়ে হ্যাঁ, গেছিল। তা এখন আমরা- খুব হাসি লাগে এগুলো মনে করলে, যে ভাবলে। কি ম্যাচুরিটি কম ছিল। তখন তো আমাদের প্রিয় ব্যান্ড তারকা জেমস ভাইও অনেক মানে স্ট্রাগলিং লাইফ পেরিয়ে নতুন স্টারডম পেয়েছেন। তো সেই দিনগুলোতে তাকে কিভাবে দেখেছেন, মানে তার সংগ্রাম কিংবা তার সেই সময়কার জনপ্রিয়তা? অনেক জনপ্রিয়তা, সারাক্ষণ মানুষ বাসার সামনে এসে বসে থাকতো। মেয়েরা? মেয়েদের ফোনে, তখন তো ল্যান্ড ফোন ছিল। ল্যান্ড ফোন ছিল, হ্যাঁ। তো ল্যান্ড ফোন ছিল, এত ফোনে ডিস্টার্ব, আমার মানে শ্বশুর শাশুড়িও খুবই বিরক্ত হতো যে এত ফোন আসে। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো ছিল, মানে আমাকে অনেক আদর করতো। তাদের মেয়ে ছিল না যেহেতু, তো আমাকে পুরা মেয়ের মতো দেখতো, আমাকে তুই তুই করে বলতো, সম্বোধন করতো। আচ্ছা, আমার খুব ভালো লাগতো। খুব আপন করে হ্যাঁ। নিয়েছিলেন। তো সেই সময় 1993 সালে আপনার সিনেমার ছেড়ে দেওয়ার পরে পুরোপুরি সংসারেই একদম মন দিয়েছিলেন। একদমই, পুরো মিডিয়া লাইন থেকেই আমি চলে আসি, আর ব্যাক করিনি পরে। জি। তারপর আপনাদের দুই সন্তান আছে, হ্যাঁ, তারপরে আমার ছেলে আসলো, আবরার আলভি দানিশ। দানিশ, আর হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস জি, আপনার মেয়ে। মেয়ে। ওদের নিয়ে শুনি একটু, ওরা এখন কে কি করছে? আমার ছেলে এখন ইগলু কোম্পানিতে ইগলু কোম্পানিতে চাকরি করে। আচ্ছা। আর মেয়ে হচ্ছে ইউনিভার্সিটিতে আছে, শান্তমরিয়ামে গ্রাফিক ডিজাইনে পড়াশোনা করছে। এত বড় বাহ। হয়ে গেছে। বাবার সাথে ওদের যোগাযোগ হয়? যোগাযোগ হয়, হ্যাঁ, যোগাযোগ, ফোনে কথা হয়। আচ্ছা। আচ্ছা, ওদের নিয়ে কি স্বপ্ন দেখেন আপনি? আসলে আমার এখন পুরাপুরি মানে মেইন ওদেরকে নিয়েই আমার জগৎ, মানে সবসময় ওদেরকে নিয়ে আমার চিন্তা, আর কোনো আমাকে নিয়ে আর আমি ভাবি না। কিন্তু এই যে আপনার বাবা মা চাইতো আপনি ডাক্তার হবেন, আপনার কি ওদেরকে নিয়ে এরকম কোনো স্বপ্ন আছে, যেহেতু ওরা একটা প্রফেশনের মধ্যে অলরেডি ঢুকে না, গেছে? আমি ওরকম ওদের যেটা পছন্দ আমি সেটাই ওভাবে করতে ওদেরকে দিয়েছে। ছেড়ে দিয়েছে। আমার ছেলেও ক্যামেরা কাজ করে, আচ্ছা, কাজ করেছে, রেড ডটেও কাজ করেছে, আচ্ছা। বাহ, আর ও ভিডিও মেকিং করে, বাহ, চমৎকার। এটাও কাজ করেছে, এখনো করছে সাইডে। মানে বাবা মার মতোই গুণী হয়েছে হ্যাঁ, ওরা। ক্যামেরার কাজ করছে, বাহ, বাহ, ভালোই, খুব ভালো ফটোগ্রাফার ও। চমৎকার। চমৎকার। জেমস ভাইও তো খুব ভালো ছবি তোলে, আমরা দেখি আর কি। তার সাথে শেষ কবে আপনার কথা হয়েছে? লাস্ট 2015 কি 16। আচ্ছা। এখনো কি এই দুটো সন্তান নিয়ে আছেন, একাই আছেন? হ্যাঁ, এখন আচ্ছা। একাই আছি। তো এখন কি নিয়ে ব্যস্ত আছেন? এখন এই যে আমার সংসার, আচ্ছা, ছেলে মেয়েদের ছেলে নিয়ে। মেয়ে, আমি, আমার বাসা, সংসার, রান্না বান্না, জি। এইভাবেই সময় চলে যায়।
আপনার এবং জেমস ভাইয়ের সংসার নিয়ে আর বিস্তারিত আমি আর ঢুকবো না, শুধু আমি ইন জেনারেল জানতে চাই যে অনেকে বলেন যে দুজন তারকা শিল্পী একসাথে বিয়ে করলে ব্যক্তিত্বের সংঘাত হয় আর কি, তো এই বিষয়টা আপনি কতটুকু মানেন যে দুজন তারকাদেরকে একসাথে সংসার করা উচিত নাকি ব্যক্তি বিশেষে আলাদা হতে পারে? আন্ডারস্ট্যান্ডিং থাকাটা বেশি জরুরি আসলে। হ্যাঁ, ভিতরে চলে আসে হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই জিনিসটা, যে কে বড় কে ছোট, কে বেশি কাজ করছে, কে কম আসে কাজ এটা। করছে, হ্যাঁ একটা ইনসিকিউরিটি কিংবা ইনফেরিয়রিটি তো হ্যাঁ আসেই আর কি। আসে। বুঝছো আমার লাবণ্য? ব্যক্তিগত এটা একটা। আমরা আবার একটু অন্য প্রসঙ্গেই তাহলে চলে যেতে চাই। আপনার 2010 থেকে 11 সালে চাঁদের নিজের কোনো আলো নেই, হ্যাঁ। তাহির শিপনের অদ্ভুতরে অনেকগুলো কাজই এসেছে, সেগুলো নিয়ে একটু এত তখন আমি বছর আপনার ইন্টারভিউ পরে নিয়েছিলাম, মনে আছে? আমার ইন্টারভিউ ছিল। হ্যাঁ, প্রথম আলোতে। ও আচ্ছা, হ্যাঁ, প্রথম আলো থেকে। জি। তো সেই সময় আবার যে ব্যাক করলেন, কোন ভাবনা থেকে ব্যাক করেছিলেন? তখন আসলে মনে হচ্ছিল আমি কিছু করি, মানে বাসায় বসে বসে সবাই বললো যে তুমি এখন একটু নাটক টাটক করতে পারো, তো অসুবিধা কি। তো আমিও তখন ওই যে রাজ ভাই সাথে পরিচয় ছিল, মোহাম্মদ মোস্তফা মোস্তফা কামাল। কামাল রাজ, হ্যাঁ, ওনার সিরিয়াল বললো যে একটা সিরিয়াল করছি, তুমি করতে পারো। ওর ক্যারেক্টার রোল ছিল, শখ ছিল, আচ্ছা শখের মা হয়েছিলাম আমি। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, আমার সাথে ছিল মিঠু ভাই, মনিরা মিঠু ছিল, জি। অনেকজনই ছিল। বেশ কয়েকটি টিভিসিও তো ওই সময় করা হয়েছিল। টিভিসি আমি লাস্ট করেছিলাম বিবিএস কেবল, আচ্ছা আচ্ছা, এটা ছিল জানিসার ওসমানের আচ্ছা। করা, ওইটাই লাস্ট। কিন্তু তারপর আবার বিরতি কেন? মানে এই যে বিরতি এই ব্রেক থেকে করে থেকে, এলেন, হ্যাঁ। আবার বিরতি কেন? আসলে মুড সুইং মনে হয়। তো সেই বিরতিরও তো প্রায় 15 বছর হয়ে যাচ্ছে, নতুন করে কি আবার কাজ করতে চান? নতুন- আবার কি করে- মুডটা সুইং করছে একটু কাজের জন্য? না, চিন্তা করিনি আসলে, ওরকম যদি ভালো লাগে। কিন্তু আমরা তো চিন্তা চাইছি করি। যে আপনাদের সময়কার যারা তারকা ছিলেন তারা আবার নতুন করে শুরু করেন, কারণ এখন তো কাজের অনেক ক্ষেত্র তৈরি হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, কিংবা এখনকার বাণিজ্যিক সিনেমার ধারাটাও কিন্তু বদলে গেছে আর কি, এবং সিনেপ্লেক্স গুলোতে সব শ্রেণীর মানুষরাই কিন্তু যাচ্ছে। তো এখন তো আপনি ভাবতেই পারেন। আমার সিনেমা দেখে এখন একটু মনে হয় যে ওই রূপমান যদি এখন করে ছবি, আহা, তাহলে কি আপনি ডিরেকশন দিবেন? ওর ওখানে ক্যারেক্টার রোল করলাম। হ্যাঁ, বাহ, তবে আমরা আপনি- সত্যিই চাই আপনি আবার কাজে ফিরে আসুন। বাহ। তবে আপনি কাজ করেছেন এবং করছেন, উদ্যোক্তা পরিচয় আপনার জন্ম হয়েছে করোনা কালে, এবং তখন আমি দেখেছি যে অনলাইনে ফুড একটা বিজনেস আপনি শুরু করেছিলেন, শুনি এবং আমি সেটা বাসা থেকেও ফুড ক্যাটারিং করি। বাহ, এখনো? হ্যাঁ, এখন মানে এই যাত্রা মানে শুরু করলেন কবে থেকে, বা করোনা থেকে তো শুরু করোনা থেকে হয়েছিল? চিন্তা আসলো যে বাসায় বসে কি করব, এখন করি কিছু, রান্না করি যেহেতু আচ্ছা, সবাই পছন্দ করে, সবাই আমাকে অলওয়েজ ইন্সপায়ার করে যে তুমি কোনো হোটেল রেস্টুরেন্ট খুলো, নিজে ই করো একটা। আমার আচ্ছা। অবশ্য একটা শখ আছে যে ভবিষ্যতে ফিউচারে যদি দেখি একটা বাংলা হোটেল দেওয়ার, আচ্ছা, সেখানে ভাতের হোটেল। বাঙালি সব খাওয়া, বাঙালি খাবার, সব বাঙালি, ভাত ভর্তা মাছ বাহ। সব বাহ। এগুলো থাকবে। তো এটা আমার ইচ্ছা আছে। দিয়ে ফেলেন, সামনে বৈশাখ আছে। তো কি হলো করোনার শুরুতেই আপনি করোনার থেকে আমি শুরু করলাম বাসায় বসে, পরিচিতদের মধ্যে প্রথমে ওরা অর্ডার করলো, আমি দিতাম। তো এরকম একটা আমার মানে মোটামুটি পরিচিত পরিচিত ই হয়ে গেছে যে ওরাই দ্বিতীয়বার নিলে আবার- কাস্টমার হ্যাঁ, Loyal customer। হ্যাঁ, তো আমার আর ওইভাবে অ্যাডভার্টাইজ করে ই করতে হয় না। এটা কি রৌথিস ক্লাউড রৌথিস কিচেন? Cloud ক্লাউড Kitchen, কিচেন। হ্যাঁ। তখন কি ধরনের খাবার আপনি প্রোভাইড করতেন? বা সব ধরনের চাইনিজ, বাংলা খাওয়া, মোগলাই, যেটা চাইতো। যে যেটা সব চায়। কি আপনারই বাহ। রেসিপি? হ্যাঁ, আমার রেসিপি, এবং সব আপনি রান্না করতেন? আমি রান্না করি সব। মানে প্রতিদিন এত রান্না কিভাবে করতেন? অনেক, আমার চুলার কাছে থাকতে থাকতে এই যে স্কিন খারাপ হয়ে গেছে। হেল্পিং হ্যান্ড তো হেল্পিং হ্যান্ড ছিল, হ্যাঁ। দুজন ছিল। তো এখনো আপনি বলছিলেন এখন আপনার ক্যাটারিং সার্ভিস আছে আর কি, আছে, হ্যাঁ। এখন আপনি একাই রান্না করে যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বাহ। বন্ধুদের সাথে একটা বেলি রোডও তো বোধহয় একটা রেস্টুরেন্ট হ্যাঁ, দেওয়া হ্যাঁ, আমি হয়েছিল, বেলি রোডে দিয়েছিলাম, ফিস্ট হাউস এক্সপ্রেস। ফিস্ট হাউস এক্সপ্রেস, থাই কুজিন ছিল ওটা। ওই আচ্ছা। জায়গাটায় তো অনেক আগুন টাগুন লেগেছে লাস্ট ফিউ ইয়ার্স, আমরা দেখেছি। অনেক হ্যাপেনিং প্লেস, বাট একটু ভয়ের মানে রিস্ক ছিল, এই জন্য আমি সরে আসছি।
আচ্ছা, নতুন করে কোনো ব্যবসায় যুক্ত হতে চান কিংবা কোনো আইডিয়া আছে যে সামনে কোনো ব্যবসার সাথে যুক্ত হবেন? আমার ভাগ্নি বুটিক হাউস আছে, নিজে অনলাইন বুটিক করে, ব্রোক নাম। ওর সাথে আমি দেখি কাজ করার চিন্তা ভাবনা করছি। আরেকটা তো আপনি পাতা ঢাকার সাথে আপনি হ্যাঁ। আছেন। কাজ করছেন। হ্যাঁ, আমি বেশিরভাগ মেলায় কাজ করেছি অনেক আচ্ছা। নারী উদ্যোক্তাদের সাথে। এখন তো অনেক হ্যাঁ। মেলা হচ্ছে আসলে। তো ঈদকে ঢাকা ঘিরে- ফ্লো, ঢাকা মেকার্স, এই যে 4 দিন ধরে সব মেলাগুলো হয় জি। আলোকিতে, জি। ওগুলো প্রত্যেকটাতে আমি মেলা করেছি আচ্ছা। এবং বেশ রেসপন্স পেয়েছি। এবং আপনার ডিজাইন করা অনেক আমার ডিজাইন শাড়ি করা কিংবা এবং আমার এই ইয়াটা বাংলা মানে বাঙালিয়ানা কোন মানে সুতি কটন শাড়ি, সবকিছু হ্যান্ডলুম কটন, এগুলোর প্রতি বেশি আমি যদি সিল্ক জর্জেট কিছু করি না, সুতির আচ্ছা। মধ্যেই। বাহ, এই জন্যই আমি নামটা রেখেছি পাতা ঢাকা। পাতা খুব ঢাকা সুন্দর খুব নাম। সুন্দর, খুব হ্যাঁ। সুন্দর নামটি হয়েছে। তবে এইটা বুঝতে পারছি যে আপনি যখন যেটা করছেন আপনি আপনার বেস্ট দিয়েছেন। আমরা সিনেমার কথা বলি কিংবা টিভিসির কথা বলি কিংবা এই যে রান্না করেছেন সবাই আপনার প্রশংসা করেছেন, এখন আবার ডিজাইন করছেন পোশাকের। আমার মনে হয় আপনি সব কিছুতেই অনেক বেশি ফোকাস হওয়া উচিত। আমরা হ্যাঁ। চাই আসলে আপনাকে। আমি আসলে হ্যাঁ, এটা আবার একটা মাইনাস পয়েন্ট, আমি লেগে থাকতে পারি না। না যখন করেন সেটা তো বেস্টই করি, করেন, হ্যাঁ। কিন্তু কনসিস্টেন্সি বোধহয় একটু থাকে না আর কি। পরে আবার কি হয় আর হালকা একটু মুড সুইং একটু করে। স্বাধীন, মানে আমি স্বাধীনতা প্রিয়, মানে যখন যেটা যখন ভালো যেটা লাগে ভালো করি, লাগে। আবার যখন ভালো লাগে না একটু অফ থাকি, এরকম। এমনি মি টাইমে কি করা হয়? মি টাইম পান মানে এত ব্যস্ততার ফাঁকে? হ্যাঁ হ্যাঁ, মি টাইমে মিউজিক শুনি, গান শুনি, নিজে গান করেন, গাছপালা হ্যাঁ। একটু দেখি। আমার আচ্ছা। গাছপালা খুব ভালো লাগে, ব্যালকনিতে ছোটখাটো বারান্দা গার্ডেন করছি, ওখানে দেখি, এই তো। জি। বাবা মা তো আপনার বাসাতেই আছেন? বাবা মা আমার নাই এখন, আচ্ছা, মারা গেছে। কবে মারা গেছেন? আমার মা মারা গেছে 2006-এ, আচ্ছা, আর বাবা 2000, এই যে করোনার একটু পরেই, 21 হ্যাঁ। 22 6 বছর হবে। তো যদি একটু হাইপোথেটিক্যালি একটু জানতে চাই যে কখনো কোনো দুনিয়াতে যদি বাবা মার সাথে আবার দেখা হয় তাদেরকে কি বলবেন? আমি আসলে এখন খুব মিস করি এত, যে বাবা মার সাথে মনে হয় যে সময় দিব আমি পুরাটাই, 24 আওয়ার্সই তাদেরকে সময় দিতে চাই, মানে তখন যদি পাই। জি। আর যদি তাদের- কিছু বলার থাকে সেটা কি বলবেন? আমি কষ্ট দিছি অনেক, মানে কথা শুনি নাই, হয়তো আমার আজকে এরকম অবস্থা, যে মনে হয় আমার কাছে যে ওনাদের কথা শুনলে হয়তো আরো ভালো হতো আমার। আমার মনে হয় সব সন্তানরাই সেটি অনুভব করে এবং আমরা থাকতে অনেক সময় অনেক কিছু বুঝি না বুঝতে আসলে, পারি না। মানুষ চলে যাবার পর সেটা হয়তো হ্যাঁ, বুঝতে পারি। exactly. এবং এত আগে চলে গিয়েছেন, প্রায় 20 বছর আগে চলে গিয়েছেন, অথচ এখন আপনার অশ্রুসিক্ত চোখ বলে দিচ্ছে যে আপনি প্রতিটি মুহূর্তে তাদের ধারণ করেন, স্মরণ করেন। অনেক। তাদের কোন উপদেশটা আপনি সবসময় আপনার সব কাজে মেনে চলেন? আমার আম্মা যেমন বলতো যে সংসারটা আসলে মানে একটা স্টেজের মতো, তুমি মানে ভালো করে করবা, সুন্দর করে তোমার জান প্রাণ দিয়ে করবা, কে কি বললো তোমার কোনো কিছু দেখারই নেই, তুমি তোমার মতন করে যাবা জাস্ট। এটা আমার কাছে খুব মনে হয়। এবং আর সবসময় বলতো তোমার মেয়ে হলে তুমি ওই দিন বুঝবা, তোমার যেদিন মেয়ে হবে তুমি এই কষ্টগুলো বুঝবা। আমার মনে হয় এটা আপনি আপনার সন্তানদেরও বলেন। এটা কম বেশি আমাদের মারা বলে, কিন্তু আপনি আপনার মায়ের মতোই হয়েছেন। আপনার মা যেমন গুণী ছিলেন আপনিও কিন্তু অনেক বিষয় আসলে পারদর্শী। ওরকম হয়তো হতে পারিনি, মনে হয় যে আম্মার মতন হতে পারিনি। আপনার নিশ্চয় ঘুরতে যেতে ভালো লাগে, যেটা আপনি অনেক, বলছিলেন যে হ্যাঁ। ছোটবেলায় আপনার সেটা ভালো লাগতো। লাস্ট কোথায় ঘুরতে গিয়েছিলেন? লাস্ট এই তো এই বছরেই ঘুরে আসলাম, রাজশাহী ঘুরে আসলাম। ঢাকার মধ্যে অনেক জায়গা আসলে ঘোরা হয়নি, ঈশ্বরদী গেছিলাম। আচ্ছা, সব ঐতিহাসিক জায়গাগুলো জায়গা। আমার খুব ভালো লাগে। আপনি যখন কোথাও ঘুরতে চান মানে কোন বিষয়টা আপনাকে বেশি টানে? সেখানকার খাবার নাকি প্রাকৃতিক প্রাকৃতিকটা আমার খুব টানে, নেচার। nature? আচ্ছা। আর এমনিতে এখন ভাই বোনদের সাথে তো নিশ্চয়ই যোগাযোগ রয়েছে বা- হ্যাঁ, ভাই বোনই মানে আমাদের জায়গাটা, মানে আনন্দের জায়গাটাই হচ্ছে ভাই বোনদের সারাদিন গেট টুগেদার, কথা বলা, গল্প করা, যে কোনো অকেশনে আমরা একসাথে করি সবকিছু।
এটা পরিবারের সাথে তো একসাথে থাকেনি, তবে হয় না যে আপনি এক সময় বিনোদন জগৎ দাপিয়ে বেরিয়েছেন, আপনার মডেলিং করেছেন, অভিনয় করেছেন, সেই অঙ্গনের কারোর সাথে যোগাযোগ আছে এখন? অনেক মানে যোগাযোগ কম হয়ে গেছে আসলে, কারোর সাথে ওরকম যোগাযোগ নাই। দেখা হলে হয়তো হাই হ্যালো হয়। যখন কাজ করতেন তখন আপনার বেস্ট ফ্রেন্ড কে ছিল মিডিয়াতে, কিংবা একটু ঘনিষ্ঠ ছিলেন? আসলে আমার কারোর সাথে অত ঘনিষ্ঠতা হয় নাই, মানে মা কথা আপনাকে কম সেটে নিয়ে বলতাম যেত, তো। আপনি হ্যাঁ, তারপরে আমি settle। কাজ করে আবার বাসা, এই কাজ নিজের বাসা। মানুষ, আমার নিজের মনে হয় বন্ধুর মধ্যে। আমিন খানের সাথে যে ছবি করছে, আমিন খানও বলতে পারবে না আমি গল্প করছি কিনা তার সাথে তার বসে। সাথে শেষ কবে দেখা হলো? লাস্ট অনেক বছর আগে দেখা হয়েছে, উত্তরায় শপিং করছিল। তারপরে বলা কি এত বছর 25 বছর পর দেখা হলো। তারপরে আমার ছেলে ছিল তখন ছোট, সাথে সাথে উনি চকলেট কিনে দিল ছেলেকে। বাহ। ছেলে তো অনেক লম্বা। হ্যাঁ, ভালোই লম্বা। তো আপনার যখন আমিন খানের সাথে প্রথম শটটা দিয়েছিলেন অবুঝ দুটি মন সিনেমা, মনে পড়ে? প্রথম শট, হ্যাঁ, ট্রেনে না, বিকেএসপিতে আমাদের শুটিং ছিল। প্রথমে আমাদের গানের শুটিং ছিল, আচ্ছা, নাচের। আচ্ছা, তাহলে 7 ওটা দিন আপনার জন্য ধরে- একটু ইজি ছিল যেহেতু নাচটা হ্যাঁ, আপনার কমফোর্টেবল ছিল। নাচগুলো আমি খুব কমফোর্টেবল ছিলাম, খুবই। তো আর ওই সিনেমায় আর কারদের সাথে অভিনয় করতে হয়েছিল? পার্শ্ব চরিত্রে কারা ছিলেন? আমার মায়ের রোল করেছিল ডলি জহুর আন্টি, আবুল হায়াত আঙ্কেল। মানে দুজনকে আমি এত শক্তিশালী ভয় পাচ্ছিলাম আসলে, আমি তো একদমই অভিনয় কাঁচা ছিলাম তখন। তো বড় বড় যখন ডায়লগের সব ছিল ওগুলো আমাকে ডলি আন্টি খুব বুঝাই দিত সুন্দর করে। বাহ। এত হেল্পফুল ছিল, মানে খুবই আমার মানে কষ্ট লাগেনি বাহ, ডায়লগ। সেই দিনগুলোর কথা শুনলেও আসলে খুব ভালো লাগে। একেবারে শেষের দিকে যেহেতু চলে এসেছি, জীবন নিয়ে এখন কোনো স্বপ্ন দেখেন? ওই যে আমার ছেলে মেয়ে নিয়ে এখন আমার স্বপ্ন। আর নিজেকে নিয়ে? নিজেকে নিয়ে আমি এখন আর ভাবি না। ছেলে মেয়ে তো আসলে আপনার নিজেরই একটা অংশ, একটা বড় অংশ। তো তাদের নিয়ে যেহেতু ভাবছেন, আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করি। মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা, আপনার জন্য ভালোবাসা। আপনি ভালো থাকুন, আবারও কাজে ফিরে আসুন, কারণ আপনাকে আমরা সবাই ভালোবাসি। কেমন লাগলো আজকের পর্বটি? অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, মানে মনে হচ্ছে ড্রয়িং রুমে বসে গল্প করছি। তাই তো। হ্যাঁ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। হ্যাঁ। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু কিছু প্রিয় মুখ কখনো পুরনো হয় না। প্রিয় দর্শক, আজ আমরা আবারও বুঝলাম চাঁদনি কখনো ডুবে যায় না। মাঝে মাঝে হয়তো মেঘে ঢাকা পড়ে, কিন্তু আশার আলো নিয়ে ঠিকই আবার উঁকি দেয়। আপনাদের কেমন লাগলো ঈদের এই বিশেষ উপহার? নিশ্চয়ই নস্টালজিক হয়ে গেছেন। ভালো লাগার এই রেশ থাকতে থাকতে আজ বিদায় নিচ্ছি।